11 জুন সংসদে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী, যেখানে ভঙ্গুর অর্থনীতি গতিশীল করতে একগুচ্ছ নীতিগত নির্দেশনা দেয়া হয়। এমন অবস্থায় মূল্যস্ফীতি না কমিয়ে শুধু প্রবৃদ্ধির উপর জোর দিলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আগে ইকোনমিটাকে স্টেবল করা দরকার। যদি আমি ইকোনমিটাকে স্টেবল করতে না পারি, আমি মূল্যস্ফীতিকে যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে পারবো না। এবং মূল্যস্ফীতিকে যদি আমি যথেষ্ট পরিমাণে কমিয়ে না আনতে পারি, রিজার্ভ যদি আমি স্টেবিলিটির সময় বাড়াতে না পারি, তাহলে কিন্তু ইকোনমিক রিকভারি করাটা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে গবেষণা সংস্থা র্যাপিডের আয়োজনে বাজেট পরবর্তী আলোচনা হয়। এনবিআর সর্বোচ্চ কর আদায় করতে পারলেও আগামী অর্থ বছরে অন্তত 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকার শঙ্কা সংস্থাটির। সামনের বছরের বাজেটে অন্তত পক্ষে 1 লাখ কোটি টাকার শর্টফল হবে এনবিআর রাজস্ব আদায়ে। এটার সঙ্গে বিদেশি থেকে যে আমরা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে, আমরা মনে করি সেই ঋণও পুরাটা পাওয়া যাবে না, যেটা মনে করা হচ্ছে পাওয়া যাবে। এদিকে আগামীর অর্থনীতির ধাক্কা সামলাতে উৎপাদনমুখী শিল্প সচল রাখতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। এবারের বাজেটে আমরা বিনিয়ন্ত্রণকরণ বা সহজ করে কিভাবে ব্যবসা করা যায় বা ব্যবসা করার ক্ষেত্রে খরচ কিভাবে কমানো যায় সেই বিষয়ে সুনির্দিষ্ট কৌশল এবং পদ্ধতি উল্লেখ করা হয়েছে। ঘন ঘন করনীতি পরিবর্তনের যে শঙ্কা বিনিয়োগকারীদের মনে থাকে তা পুরোপুরি দূর করতে এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী কর কাঠামো ঘোষণা কার্যকরী হবে বলে জানান তিনি। এবারের বাজেটেই কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কর কাঠামো কতদিন নির্দিষ্ট করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বাস্তবতা অনুযায়ী একজন উদ্যোক্তাকে যদি কোনো বিনিয়োগ করতে হয় তার জানা দরকার একটা অন্তত মধ্যমেয়াদী পরিকল্পনা করা দরকার। রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির দ্বিমুখী চাপ সামলে দেশের সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করাই নতুন বাজেটের আসল পরীক্ষা বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সেই সুবিধাটা পান।